ওরে আল্লাহ রে আল্লাহ, এ আমি কি দেখতেছি? নারীর মুখ দেখিয়ে তার স্বভাব জানুন, মনের মতো নারী খুঁজে নিয়ে সুখের সংসার করুন। ভিজিট 1000 টাকা, গরিব অসহায়দের জন্য বিশেষ ছাড়। এসএসসি পাশ করা নজিবুল্লাহ, যার কপালে এত নারীর আকাল, সে এরকম নারী বিশেষজ্ঞ বনে গেলে কেমন করে? কাম তো তাহলে সারিছে। হ্যাঁ আদিল, হ্যাঁ এইসবের মানে কি? কোন সবের মানে সকিনা? কোন সবের মানে আবার কি? সাইনবোর্ডে এইসব কি লিখি রাখছো? ওরে এরা তো তার জমার কি আছে, যা লিখা দেখিছো যা পড়েছো তাই তো লিখা আছে। তোমার যদি মনে হয় তোমার ফেস কাটিংটা একটু দেখায় পড়ায় তোমার স্বভাবটা একটু জানা লাগবে, তাহলে আসো একটু টাইম আরে নাও। মাথা নষ্ট হয়েছে আমার যে 1000 টাকা ভিজিট দিয়ে আমার স্বভাব জানতে চাবো? আমার স্বভাব এমনি অনেক ভালো, কিন্তু তুই আমার একটা কথা কদিনই আদিল, এসএসসি পাশ করা নজিবুল্লাহ হঠাৎ করে বিশেষজ্ঞ বনে গেল কিরাম করে? ও কি অরিজিনাল বিশেষজ্ঞ নাকি হাতুড়ে বিশেষজ্ঞ? আশ্চর্য ব্যাপার সকিনা, হাতুড়ি হবে কিসের জন্য? সে তো অরিজিনাল বিশেষজ্ঞ। আচ্ছা তোমার কি মনে হয় 1000 টাকা সে ভিজিট নিচ্ছে এমনি এমনি? দেখো সকিনা, তোমার একটা কথা কই, এই যে আমার বন্ধু নজিবুল্লাহ, যে তুমি উচ্চ শিক্ষিত না বলে সারাদিন যে ইনসাল করো, তাতে করে যে বেচারা যে মনে কতটা আঘাত পায় তুমি সেটা বুঝো না? হ্যাঁ, আর তুমি বুঝো না দেখেই তো সে এই দুঃখে মনে করে যে এটা নিয়ে কত পড়াশোনা করেছে, কত রকম গবেষণা করেছে, সেই গবেষণার ফলাফল যখন নিজের মধ্যে আসিছে, সে বুঝিছে যখন যে না সে একটা জিনিস পাইছে, সে বুঝতে পারে এখন ফেস দেখে, তারপরেই তো সেই প্রতিষ্ঠান খুলে বসেছে। তোর কথা শুনে তো নজিবুল্লাহরে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে রে আদিল। ফিরি ফিরি কি তাকে একটু দেখা যাবে নাকি? সগিনা কেন লজ্জা দিচ্ছ? তুমি সগিনা চাচ্ছ একটু দেখানোর জন্য, তোমার টাকা পয়সার কথা আসবে কেন? আইসো তুমি, তোমার আবার টাকা পয়সা লাগবে কিছু? আইসো বন্ধু, বন্ধু করে রে, আইসো 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 বন্ধু, নজির দেখো কাক নিয়ে আইছি, কিটা আইছে আমাকে চেম্বারে দেখো। আমি তো ভাবতে পারতেছি না সখিনা, তুমি মানে আমাদের চেম্বারে আসিছো। আমি কি ভুল দেখতেছি? আরে না, ঠিক আছে না, ঠিকই তো। কি ব্যাপার? তোমারে দেখতে আসলাম নারী বিশেষজ্ঞ। তো ভালোই তো বানাইছো, একদম সাজায় গোছায় ঢক মারি বানাইছো না? তো একজনে কি ক্লায়েন্ট এসেছে নাকি বসে বসে মশা মারতেছো? আদিল, ক্যাশ বাক্সটা একটু খুলে দেখে তো। আরে বাবা, আমি কিরাম করে ক্যাশ বাক্স দেখাবো? ক্যাশ বাক্স তোর কাছে, তুই একটু খুলে দেখাই দে। ক্যাশ বাক্স তো এই জায়গায়। দেখাও লাগবে না। আরে দেখো কিরাম করে টাকা পয়সা পাকাল মারতেছি, দেখো। পাখাল মারলে তো ভালো, কিন্তু কদিন পাখাল মারলে সেটাই দেখার বিষয়। সখিনা, তোমার আমি কষছি, তুমি শুধু আমার সাফল্যটা অবজার্ভ করবা, মানে অবলোকন করবা, মানে দৃষ্টি রাখবা, বুঝতে পারিছো? শুধু আমাদের এই 2-4-5 গ্রাম না, আমি তো আশা করতেছি ফরেন থেকে, মানে বিদেশ থেকেও আমার কাছে আসবে। ভবিষ্যতের কথা আগে কতি হয় না। তোমার কাছে ছোট্ট একটা আমার প্রশ্ন আছে নজিবুল্লাহ। জি জি সখিনা, বলো বলো, অবশ্যই বলো, আমি শুনবো। না, তোমার যে লেখাপড়ার দৌড়, তাতে এখন তো তোমার কাছে বিদেশ থেকে অনেক ক্লায়েন্ট আসবে। তো ক্লায়েন্টদের সাথে কেমন করে কথা কবা? ইংলিশে কি টকিং করতে পারবা? এটা কোনো কথা বলো আদিল? কি করছো? ইংরেজিতে টকিং করতে পারবো না? আরে বাবা রে, আমার কথা হচ্ছে মেয়েদের নিয়ে যে আমি এত গবেষণা করতেছি। গবেষণা করতে হলে তো শুধু আমার এই বাংলা বা অন্য কোনো কিছু না, ইন্টারন্যাশনাল সব জায়গায় ইন্টারনেট ঘাইটে মাইটে মোটা মোটা বই নিয়ে আমার গবেষণা করতে হচ্ছে, পড়তে হচ্ছে। এগুলি প্রায় সবগুলি ইংরেজিতে লেখা। আরে সব ইংরেজি তো? হ্যাঁ, তাহলে কি কষ্ট নজিবুল্লাহ, হ্যাঁ, এটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এই যে সাকামিস্তা। আর নজিবুল্লাহ এত কথা কর কি আছে? সকিনা আমাকে লোক, তুই জাস্ট ওর ফেসটা দেখে একবার ওর স্বভাবটা বলে দে, তারপর দেখ তার কনফিডেন্ট কিরাম করে আমার গ্রুপে বাইরে যায়। একবার বলে দে না, ফ্রি বলে দে। সেটাই, ফ্রি হইলে তো আমাগো দেশের মানুষ আলকাতরাও খায়, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলেছিস আর সেও মোটামুটি রাজি হয়েছে, আমি তাহলে দেখতেছি খুব। আচ্ছা, তোমার যেটা করতে হবে, ভদ্র মেয়ের মতো একদম চুপচাপ সোজা বসে থাকতে হবে, ঠিক আছে? নড়া যাবে না, হ্যাঁ? আমি দেখতেছি ব্যাপারটা। আমি খুব গভীর মনোযোগ দিয়ে দেখলাম সফিনা,
তোমার যে ভ্রুটা, মানে ভ্রুটা তোমার চোখের থেকে একটু উপরে, এটার মানে হলো গিয়ে, এটার মানে হচ্ছে গিয়ে তুমি একটু আত্মকেন্দ্রিক, স্বার্থপর, নিজেরটা বেশি বোঝো, এইটা আর কি। তো আরেকটা জিনিস যেটা দেখলাম, ভ্রুটার মধ্যে একটু অগোছালো, বুঝতে পারছো? এটার মিন হলো তুমি খুব ঝগড়াটে, একটু ঝগড়াটে টাইপের। দ্যাট মিনস তোমার ভবিষ্যৎটা খুব একটা উজ্জ্বল দেখতেছি না আমি। তোমার সাথে যার বিয়ে হবে, ছেলেটা জাতা অবস্থা হয়ে যাবে, সুখী হবে না। কি কইলি নজিবুল্লাহ? আমি ঝগড়াটে, আমি আত্মকেন্দ্রিক, আমারে বিয়ে করে কোনো ছেলে জীবনে সুখী হতে পারবে না। আর তুমি আর উত্তেজিত হচ্ছ কিসের জন্য? মানে আমি তো আমার নিজের কথা করছি নি, তোমার ফেজের মধ্যে যে অবস্থাটা দেখেছি, ব্রু দেখে, চোখ দেখে, ওগুলি দেখে আমি বলেছি। না না, ঠিকই তো, রাগ করতেছে কিসের জন্য? মানে তোমার ফেসের মধ্যে যেটা ফুটে উঠেছে সেটাই তো সে কলো, সেটাই তো বর্ণনা করিতেছো, কিনা রাগ কেন করতেছো? বন্ধু আমার সেটাই তো বর্ণনা করিতেছো। নিকুচি করি আমি তোমার বর্ণনা। ও আর ঠিক মতো পড়তে জানে না, সে একদম সাজেছে বিশেষজ্ঞ, খালি ঢপ মেরে দিলেই হয় না, ফালতু জানি কোথাটা। না সখিনা, এত বড় বড় পা ফেলি হাঁটি কই যাচ্ছিস? তোমার বড় ভাই আমার মিজাজটা খারাপ করে দিছে। কেন, কি কয়েছে সে? সে আমার ফেস দেখি কয় আমি নাকি আত্মকেন্দ্রিক, আমি নাকি ঝগড়াটে, আমার বিয়ে করে নাকি কোনো ছেলে জীবনে সুখী হতে পারবে না। সখিনা, এইটা তো একটা ডেঞ্জারাস পর্যবেক্ষণ। অবশ্যই ডেঞ্জারাস পর্যবেক্ষণ। তুমি কও নাজিরা, আমার মতো শান্ত ভদ্র মার্জিত স্বভাবের মেয়ে এই গ্রামে আর কটা আছে? আমারে বিয়ে করে যদি কোনো ছেলে সুখী না হতে পারে, কি করে সুখী থাকবে? সেটাই তো কথা। খালি একটা নিজের নামে সাইনবোর্ড ঝুলাই দিলে বিশেষজ্ঞ হওয়া যায় না? বিশেষজ্ঞ হওয়া এত সোজা? হ্যাঁ, এত সোজা? তোমার ভাই কি জানে বিশেষজ্ঞ হতে গেলে কয়টা ডিগ্রি লাগে? সখিনা, অযথা তো বাইরে জানলে দোষ দিয়ে কোনো লাভ নেই, তাই না? তোর ফেস দেখে তার যেটা মনে হয়েছে, ভাইজান তোরে সেটা জানিয়েছে। ওরে সোনা, তুমি তো একদম তোমার ভাইয়ের সাফাই গাচ্ছো। শোনো নাজিরা, তুমিও কিন্তু একটা নারী। এই গ্রামের মধ্যে এই কথাটা যদি কোনোভাবে প্রচার হয়ে যায়, একবার ভাবি দেখছো, আমার ভাবেই নাম সরবে না। তুমি কি ব্যবস্থা গ্রহণ করবা এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার ভাইয়ের কারণে যদি আমার বিয়ে নিয়ে ভবিষ্যতে কোনো রকম সমস্যা হয়, তাহলে কিন্তু খবর আছে। এতক্ষণ তোমার সময় হলো আসার? আচ্ছা, আমি না একটা ব্যাপার নিয়ে চিন্তা করতেছিলাম। এই যে তুমি যে ভাইজানের সাথে কাজ করতেছো, তুমি আমার একটা কথা কত, ভাইজানকে সফল হতে পারবে? আরে কি করছো নাজিরা? সফলতা পাবি মানে মনে করো যে সফলতা পায়ে বসে আছে, তার সাথে সাথে মনে করো আমিও মানে আমার সফলতাও চলে আসবে। একটু অপেক্ষা করো, খালি তুমি দেখো। যাক, তোমার কথা শুনে খুব খুশি হলাম। কথাটা শোনা মাত্রই মনে হচ্ছে ভিতর থেকে কেমন যেন একটা খুশির ঢেকুর আসলো। কিন্তু আমার না কেন জানি মনে হয় এইসবের মধ্যে কোনো না কোনোটা ঝামেলা আছে। আরে কিসের ঝামেলার কথা করছো নাজিরে? তোমার ভাই সাকসেস হলে আমি হব, তোমার ভাইয়ের সাকসেসের সাথে সাথে আমারও সাকসেস। তারপরে মনে করো বিয়ের আগে ইবেলিতে ঢুকে, ওই যে অনলাইন শপ, তার মধ্যে ঢুকে ঘাট কাট করে মনে করো যে তোমার জন্য ফার্স্ট ক্লাস দেখে 3 পিস শাড়ি মারি গয়না মানে সব অর্ডার দিয়ে ফেলাবো। তা নয় তুমি আমারে অনলাইন শপিং থেকে মার্কেটিং করে দিলা, কিন্তু ভাইজান জানো না সখিনারে কি কয়েছে? সখিনা আমার সাথে কি চটপট কথা বললো।
আরে চাটাং চাটাং করলেই হবি। নজিমুল্লাহ কোথাও কোনো মিথ্যে কথা কইছে? তার ফেসের মধ্যে যেটা ভাসি উঠিছে, নজিমুল্লাহ সত্যি কথা কয়েছে এবং সেটাই কয়েছে। এখন এই সত্যি কথা শোনার যদি ক্ষমতা তার না থাকে, সেটা কি নজিমুল্লাহর দোষ? আর নজিমুল্লাহ কি সত্য কথা না কয়ে বসে থাকবি? তাও ঠিক। আসলে ভাইজান যে কাজ করতেছে ওই কাজের প্রতিও তো তার শ্রদ্ধা থাকতে হবে, তাই না কও? হ্যাঁ, তা তো ঠিক আছে। এই ভাবতেছিলাম কি, তোমার একখান ছবি নিয়ে নজিবুল্লাহর কাছে তোমার স্বভাব চরিত্র কিরাম হবি না হবে একটা আগাম জানি নি, কি কাও? না 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 না, খবরদার এই কাজ করতে যাবে না কিন্তু, কই দিলাম। তুমি যদি এই কাজ করো ভাইজান আমাদের প্রেম সম্পর্কে জেনে যাবে তো। আচ্ছা, তুমি আমার কি এতই বোকা মনে করতেছ? আদিলের মাথা কি কোনো ঘিলু নাই? আমি কি টিরিস করে সেটা বাইর করে নিব? নজিবুল্লাহ জীবনেও টের পাবো না, সেই বিশ্বাস তুমি আমার রাখতে পারো না শোনা? হ্যাঁ, তুমি যাই করো না কেন বুঝে শুনে করবা, ভাইয়া যেন কিছু টেন না পায়। আরে আবারও তুমি আমাকে বোকা মনে করতেছো। আমি আদিল তো বোকা না তো শোনা। ঠিক আছে, আমি এখন যাই। কনে যাচ্ছ? মানে আবার যাব, ভাইজান বুঝবে। যাই, জানি যাওয়া লাগবে, আসলে একটু এখনই যাওয়া লাগবে। যাই। নজিবুল্লাহ ভাই, এই ছবিটা ভালো করে দেখবেন। শুধুমাত্র আপনার কথার উপর আমি ডিসিশন নেব যে এই মেয়েকে বিয়ে করব কি করব না। দেখুন, ছবিতে যা দেখতেছি এই মেয়ের গুরুর যে দূরত্ব সেটা অনেক কম। তার মানে দাঁড়াচ্ছে গিয়ে আপনার সুসময়ে সে ঠিকই থাকবে, কিন্তু দুঃসময়ে আপনি তার পাশে পাবেন না। এ কি করছেন আপনি? যে মেয়ে দুঃসময়ে আমার পাশে থাকবে না সে মেয়ের আমি বিয়ে করবো কি জন্য? শোনেন বুঝলি মিয়া, সেই ডিসিশনটা আপনারই নিতে হবে। আমি ছবি দেখে অ্যানালাইসিস করে যা দেখলাম সেটা কলাম, আমি ডিসিশন আপনার কি করবেন। ও বুঝতে পারছি, এ মেয়ে আমার বিয়ে করা চলবে না, এর ভবিষ্যৎ খুবই খারাপ। আপনার টাকা নেন, ছবিটা দেন, বাড়ির দিকে যাই। আসসালামু আলাইকুম। যেটা আমি দেখি সেটা কলাম আর তুমি যে বলার তুমি কি হয়েছে কি? লোক ছিল তাই না? আমি নগদ দেখা যাচ্ছে। এই তোরা তো কোনো সময় কোনো রিকোয়েস্ট করিনি আমি, বুঝছিস? এই একটা ছবি তুই একটু দেখে বলে দিবি যে মিজান স্বভাব চরিত্র কিরাম, একটু কয়া দিবে। কার ছবি? আরে ওইটা হচ্ছে ওই ভাইয়ে কয়া লাগবি সব, তোর বন্ধুর গার্লফ্রেন্ড। কাগজের মতো কি যেন ল্যাপটপ দিয়েছিস? ওই ওই আমার গার্লফ্রেন্ড আমার হচ্ছে গিয়ে, বুঝছিস, খুব পদ্মাশীল। আমি পরপুরুষের সামনে আসতে চাই না, তো তার জন্য মানে ওই যে কাগজটা মারিছি। অসুবিধা কি, তুই চোখ দেখে বইলে দে না, স্বভাব চরিত্র একটু কয়া দে, সমস্যা কি? চোখগুলি কেমন জানি পরিচিত পরিচিত লাগতেছে রে আদিল। যা, তুই চিনবি কিরাম করে? আমার গার্লফ্রেন্ড তুই কোনোদিন দেখিসনি, কিরাম করে চিনবি? এগুলো কথা বাদ দিয়ে একটু কয়া দে না বন্ধু, তার স্বভাব চরিত্রটা কয়া দে কিরাম বলি। কিছুই তো বোঝা যাচ্ছে না, পুরো মুখমন্ডল একেবারে সব ল্যাপটপ কাগজ দিয়ে। তবে চোখ দুটি দেখে যেটা মনে হচ্ছে একটু গাঢ় নীল টাইপের নাকি এরকম। সচরাচর পরকীয়া প্রবণ হয়, তার মানে মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড বিয়ে করে পরকীয়া জড়া যেতে পারে। কি করছে রে দোস্ত? আমার গার্লফ্রেন্ড উনি এই মা, তুই এই টাইপের না রে, তুই যেরকম করছিস। ওরে এখন নেই, পরে হতে পারে। আরে মানুষের মন হচ্ছে একটা মেঘের মতো, ক্ষণে ক্ষণে রং বদলায়। এই আকাশে মনে কর যে মেঘ, এই আবার রৌদ্র, এই আবার বৃষ্টি। আর না হতে পারে, বুঝিস না কখন হয়। আর তোরা এখন সব কয়া লাগবি, আমার যা জানার আমি যাই নিয়ে গেছি। এই যে নারী বিশেষজ্ঞ, আপনার চেম্বারের দিকেই যাচ্ছিলাম। আপনার সঙ্গে এখানে দেখা হয়ে গেল, ভালোই হলো। হঠাৎ আমার চেম্বারে যাওয়ার কারণ কি সখিনা? আপনি এটা কি করলেন নারী বিশেষজ্ঞ? কিভাবে আপনি আমার এত বড় একটা সর্বনাশ করলেন? আমি কি করলাম, কিভাবে তোমার এত বড় সর্বনাশ করলাম সেটা কি তুমি করতে পারবা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তা তো এখন বুঝ পাই না।
কারণ তোমার যেটা ইচ্ছা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে। তুমি তো আমার ভালোবাসো। এখন যদি গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করতে পারো যে আমি আত্মকেন্দ্রিক ঝগড়াটি, তাহলে তো তোমার রাস্তা একদম ক্লিয়ার হয়ে গেল, তাই না? একটুও সাধু সাজার চেষ্টা করবা না নজিবুল্লাহ। তুমি তুমি চাওই না যে আমার একটা উচ্চ শিক্ষিত ছেলের সাথে বিয়া হোক। সখিনা বিশ্বাস করো আমি কাউরে কিছু কইনি। এখন আমি আর কারোর সামনে মুখ দেখাতে পারছি না। একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তোমার কারণে সেটাও ভেঙে গেছে। যাক ভাঙে যাক, থাক, এটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই। কারণ থাকবে না কেন? তোমার তো এখন খুশির খবর, তাই না? যে যে ফ্যামিলির মানুষ তোমার কাছে গেছে সবারই তো কোনো না কোনো সমস্যা হয়েছে। সখিনা দেখবো যে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর কটা দিন জাতি দাও, তোমার কারণে আরো কিছু ফ্যামিলিতে অশান্তি ঘটুক, তখন দেখবা কোনো সমস্যা আছে নাকি নাই। কি হলো আদিল? আসার পর থেকে মুখখান দিয়ে একটা কথাও কইলা না, চুপচাপ দাঁড়ায় আছো। ব্যাপারটা কি কত কথা করছো না কিসের জন্য? তোমার ভাই আমার বন্ধু নজিমুল্লাহর কাছে তোমার ছবি দেখাইছিলাম, পুরোটা দেখেনি, শুধু চোখ দেখেছি। চোখ দেখে সে তোমার সম্পর্কে যেটা কয়েছে যে তোমার চোখের মনির গভীরতা মারাত্মক, অনেক গভীর। ইরাম গভীরতার মেয়েরা, মানে ইরাম গভীরতার চোখের মেয়েরা মারাত্মক ডেঞ্জারাস হয়। ওরা পরকীয়া প্রেম করবি এবং সেটা 100% করবি। ভাইজান এই কথা কইছে? ভাইজান তার আপন বোন সম্পর্কে এই কথা বলতে পারলো? তুমি এটা কি কথা কইতেছো আদিল? ওপালে যেটা লিখা আছে সেটা তো হবি না, দিরা আজ হোক কাল হোক এই ঘটনা তো ঘটবি, তাই না? তা আমি করছি যে তুমি আমার মানে আমাকে ছাড়িয়ে দাও। আমি আর মানে আমি তো তোমার সাথে থাকতে চাই না, এই ঘটনার সাক্ষী আমি হতে চাই না, তুমি আমারে মাফ করে দাও। আদিল তুমি আমারে ভুল বুঝো না। দেখো ভাইজান বলেছে পরকীয়াতে জড়ানোর সম্ভাবনা আছে, কিন্তু আমি যে পরকীয়াতে জড়াবই সেটা তো বলে নাই। নাজিরা তোমার কি মনে হয় আমি আদিল তোমার এসব বিষয় নিয়ে, এই সিরিয়াস ম্যাটার নিয়ে মস্করা করতেছি আর কি করতেছি এই সময়? এটা মস্করা করার সময়? ভাইজানের কথা আমি বিশ্বাস করি না, আমি কখনো এই টাইপের মেয়ে না। আর আদিল এতদিন সম্পর্ক করে তুমি আমার এতটুকু চিনতে পারলা না? মানে আমার উপর কি তোমার এতটুকু বিশ্বাস হলো না? কও যার নাম চাইল ভাজা সেটাই হচ্ছে মুড়ি ভাজা, আর যেটা মুড়ি ভাজা সেটাই চাইল ভাজা, ঘুরে ফিরে একই কথা। তোমার নিজ গুণে, তোমার যে গুণ আছে না সেই গুণে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আদিলকে মাফ করে দিও, ভুলে যায় এবং ডিলিট করে দিও আমার। হবে না। কি হয়েছে? কি হয়েছে? ওই তুমি খুলে ফেলো। কি জন্য? আমি সানগ্লাস খুলে ফেলেছি, তুমি চশমা খুলে ফেলো। কি জন্য কি হয়েছে সেটা কবি তো। বিশাল বড় ঝামেলা হয়ে গেছে বন্ধু। কি ঝামেলা? কি ঝামেলা মানে? হয়েছে কি? কি ঝামেলা? কি হয়েছে কি? কি হবে মানে আমাদের চেম্বার বন্ধ করার উপক্রম হয়েছে। কি আইলি হবি না, বসে দিছিস না? লাগি বসো আগে। তুই বস। হ্যাঁ বসতেছি। আরে এইখানে নয়, ওখানে। গ্রামের সকিনা আছে না, সকিনা সমস্ত নারীকুলরে এক করে বিশাল বড় সমাবেশ করতেছে, এবং সমাবেশের ফলাফল যে কি হবে বন্ধু এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। কাছিস কি? এই কথা তো কি না কলো? আরে কি না করা লাগবি, আমি আমার নিজের চোখে আপন চোখে দেখে এসেছি, এর ফলাফল খুব কঠিন হবে রে বন্ধু। আচ্ছা আদিল তুই আমাকে একটা কথা কর, আমি কি এমন খারাপ কাজ করেছি যে আমার বিরুদ্ধে আন্দোলন করবি? আচ্ছা মানুষের কি ভালো চাওয়া যায় না? হ্যাঁ, ভালো চাইলেও আন্দোলন করবি? আমি কি এমন অপরাধ করেছি যে এরকম গণ আন্দোলন করে তুলবি আমার জন্য সব নারী কোন? আরে উপকার করবি না কিসের জন্য, কিন্তু তোর বিরুদ্ধে কমপ্লেন কি নারীকে জানিস? তুই নাকি সমস্ত পুরুষদেরকে মানে ওই নারীর স্বামীদেরকে সেটাই দিচ্ছে, এবং তারা চাইতে রাইগে গিয়ে তাদের স্ত্রীদেরকে তালাক দিচ্ছে। সমস্ত প্রেমিকরা তাদের প্রেমিকাদের উপরে বিশ্বাস তুলে নিচ্ছে, এবং তারা শুধু কি তাই, ওই যে মাঝে মধ্যে পরকীয়ার কিছু কেস আছে না, তাদের উপরেও তাদের সন্দেহ হচ্ছে, এবং সমস্ত নারীরা ফ্রি হয়ে যাচ্ছে পুরুষ থেকেই, এবং পুরুষরা চেতে যাচ্ছে, এবং যে ওই যে বললেন যে প্রেমিকরা তারা টাইটাই ভাই ভাই করে তাদের থেকে দূরে সরে যাচ্ছে। বুঝতেছো পরিস্থিতি কি? আচ্ছা আমি করতেছি কি? জাস্ট আমি ফেসটা দেখতেছি, ফেসটা রিডিং করি, অ্যানালাইসিস করি, ভবিষ্যতে কি হবে না হবে তাগেরে আমি কয়ে দিচ্ছি নাকি? এখন তাগেরের ব্যাপারে কি ডিসিশন নিবে সেটা তারা নিবে, আমি তো কোনো ডিসিশন নিচ্ছি নি। তারই পরে কি জন্য এই ধরনের আন্দোলন হবে সেটা তো আমি বুঝতে পারতেছি নি।
হয়তো আওয়াজ শোনা যাচ্ছে আদিল, কি করবো রে? এই শোন, আমরা যে পরিমাণ ভয় পাইছি এই ভয়টা ওগারের সামনে শো করা যাবে না। স্টিল তাগের সামনে খুব সাহস নিয়ে ওগারের প্রতিরোধ করতে হবে, ঠিক আছে? আসুক। নজিবুল্লাহর চুক্তির কারণে আমার স্বামী আমার সাইডে চলে গেছে। আর এই নজিবুল্লাহর কারণে আমার স্বামী প্রত্যেকদিন আমার দুইবার করে মারে। এই নজিবুল্লাহর কারণে আমার লাভার আমাকে ছেড়ে চলে গেছে, এখন আরেকজনের সাথে প্রেম করে। এই নজিবুল্লাহর কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। সকিনা, এটার একটা বিচার কিন্তু করাই লাগবে, তা না হলে এই চেম্বার মেম্বার কিন্তু ভাঙে তুলে একদম চুরমার করে দেবো করে দিলাম। আমি যখন দায়িত্ব নিছি কিছু না কিছু একটা করব। বোনেরা আমার, সবাই শোনো, এই নজিবুল্লাহর কারণে আমাদের গ্রামের প্রত্যেকটা মেয়ের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। এর কারণে আমরা প্রেম করতে পারতেছি না, প্রেমিকরা আমাকে সাইডে চলে যাচ্ছে, স্বামীরা বউক ধরে পিটাইতেছে। এইসব কার কারণে হইতেছে? একমাত্র এই নজিবুল্লাহর কারণে। এর বিচার করতে হবে। এই যে প্রতিবাদনামা, এইটা আমি এক্ষুনি তার চেম্বারে দিয়ে যাব। সে যদি পদক্ষেপ না নেয়, এরপর তার এই ভুয়া চেম্বার আমরা ভাঙ্গি চুরি তছনছ করে দিব। কি সবাই আমার কথা একমত? বিচার চাই, বিচার চাই, নজিবুল্লাহর চামড়া তুলে দেব আমরা, নজিবুল্লাহর গালে গালে চলো না। তোমরা সবাই দাঁড়াও, আমি আগে ভিতরে একা যাব, তোমরা এখানে অপেক্ষা করবা, আমি শুনে আসিও কি কয়, তারপর আবার আমরা আমাদের অ্যাকশন চালিয়ে যাব। কি হয়েছে? কি এত হট্টগোল কিসের? তোমার কাছে প্রতিবাদ লিপি জমা দিতে আইছি নজিবুল্লাহ। কিসের প্রতিবাদ? কিসের? তোমার কারণে নারীদের জীবন বিভীষিকাময় হয়ে উঠেছে, পুরুষেরা আমাদেরকে খারাপ চোখে দেখতেছে, তোমার কারণে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাইতেছে, সেটার প্রতিবাদ। তোমরা সম্মান হারাবে, এটা তো হতে পারে না। হতে পারে কি পারে না সেটা তো আমরা ফিল্ডে থেকে বুঝতেছি। এখন আমাদের একটাই দাবি, তুমি আগামী 24 ঘন্টার মধ্যে তোমার এই অবৈধ চেম্বার বন্ধ করে দিবা। আর যদি না করো, না করলে কি হবে? কি হবে তাহলে? আর যদি না করো তাহলে নারী সমাজ তার পরবর্তী স্টেপ নিবে এবং তোমার উপযুক্ত দাঁত ভাঙা জবাব দিবে। সকিনা, তুমি কলম প্রতিহিংসার বশবর্তী হয়ে এই ধরনের স্টেপ নেওয়ার জন্য এলাকার সহজ সরল নারীদের উৎসাহিত করিতেছ। এটা কলম অনেক বড় একটা অন্যায়, বুঝতে পারিছো? আমি সেই জন্য কলম তোমার দাঁত ভাঙা জবাব ফিরাই দেবো করছি। নির্যাতিত হতে হতে নারী যখন একবার রুখে দাঁড়ায়, সে আর কোনো রক্তচক্ষুরে ভয় পায় না নজিবুল্লাহ। তাই আমাদের আর হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। আয় সবাই চুপ, কারো সাধ্য নেই এই আন্দোলন রুখে দিতে পারে। এই যে আমাদের প্রতিবাদ লিপি, থানায় না জমা দিয়ে তোমার কাছে জমা দিয়ে গেলাম। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার এই অবৈধ চেম্বার যদি বন্ধ না করো, এরপর দেখা হবে রূপালী পর্দায়, এই আমি বলে গেলাম। ভাইজান, সেদিন তো তুমি আমার কথা অবমাননা করলা, এখন তো দুশ্চিন্তা করতেছো কিসের জন্য? এরকম পাইকারি করতেছো কিসের জন্য? শোনো, তোমার আমি একটা পরামর্শ দিই। কি কবি কয়ে ফেলা। ভাইজান, তুমি তো আসলে কোনো নারী বিশেষজ্ঞ না। আমার মনে হয় তুমি যা বলো সব ভুলভালই বলো। যেহেতু নারীর সমাজ এখন জেগে উঠেছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার চেম্বারটা বন্ধ করে দাও। সবাইকে বলবা তুমি এতদিন যা বলেছো তুমি অনুমান নির্ভর কথা বলেছো, এই সকল কথাকে বাস্তব ভাবার কোনো কারণ নাই। করছে কি এসব কথা যদি আমি বলি, তারপর ওদের কাছ থেকে যে আমি টাকা পকেটে ঢুকিয়েছি, টাকাটা দিবে কেটা? যদি সে তো ঠিকই কয়েছে। তুমি কি মনে করিছো কি? হ্যাঁ, এখন যদি পুরুষ সমাজ জানে যে টাকা ফেরত দেওয়া হবে, তারাও যদি আন্দোলন শুরু করে, পুরুষ আর নারী মিলে আন্দোলন শুরু করলে সেটা সামাল দিবে না? কিটা দিবে? সেটাই তো। আর যাই হোক, আমি করছি, তুমি শুনো, তাদের আন্দোলনের মুখে আমরা কোনোভাবেই নতি স্বীকার করবো না বন্ধু। ঠিক আছে, আমার বন্ধু যা কয়েছে সেটাই ফাইনাল, আমরা সেটাই করবো। তোমাদের দুজনকে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি তোমাদের ডিসিশন চেঞ্জ না করো, বৃহত্তর নারী সমাজের স্বার্থের কারণে আমি তোমাদের বিরুদ্ধে চাইতে বাধ্য হব। এই কথাটা তোমরা দুজন মনে রেখো।
কি হয় না তাই গো, অবস্থা খুবই খারাপ। তারা সবাই আমাকে এখানে ছুটে আসতেছে, যান নিয়ে পালাতে হবে। কোন দিকে পালাবি তুই জানিস? সব নিয়ে যাবো নাকি? মানে ওরা সবাইকে ওরে বাবা, বের হ। তোর কি চালাই না, আপনার সাথে থাকে কি? আমি জানি কোন দিকে আসো না, কোন দিকে আসতেছে? কোন দিকে আসতেছে? চোখ মুখ দেখে সব মনে হচ্ছে এমনি তো পরকীয়া জ্বালাবে নিশ্চিত। পুরা বাজ পাখির চোখ। না, এটা তো কোয়া যাবে না, এই কন্ডিশনে কোয়া যাবে না। পরিস্থিতি ঘোলাটে, এখন সবকিছু পজিটিভ কোয়া যাবে। নারী বিশেষজ্ঞ সাহেব, মেয়ের ছবি দেখে কি মনে হচ্ছে? স্বভাব চরিত্র কিরাম হবে? সেটা দেখতেছি। উপরের ঠোঁট আর এই নাকের দূরত্বটা যে পরিমাণ আছে সেটা দেখে মনে হচ্ছে উনি খুবই হাস্যরসাত্মক, লাইভ যারে বলে আর কি, প্রাণ খোলা যাকে বলে আর কি। তার সাথে যদি আপনার শুভ বিবাহটা হয়, সংসার হাসি খুশিতে একেবারে মৌ মৌ করবে, মানে ভরে যাবে, বুঝছেন? মানে আপনার পিতা মাতা, আপনার পরিবার যে জ্ঞাতি গোষ্ঠীরে সে একটা কমেডি সিচুয়েশনে একেবারে উঠায় রাখবে, মানে সব সময় সংসারে সুখ এবং শান্তি বিরাজ করবে, বুঝছেন? 1000 টাকা লাগবে তো। ও, 1000 নিয়ে আসছি। ঠিক আছে, যান, অসুবিধা নেই, চলে যান। বিয়ে করে ফেলেন, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। যদি এরকম করে যদি চলতে থাকে, তাহলে তোরা আমি ড্যাম শিওর যে আমাদের পুরনো ঐতিহ্য, হারানো ঐতিহ্য আমরা ফিরে পাবো আবার। ভাইজান, এই নজিবুল্লাহর পর্যবেক্ষণ জনসমক্ষে প্রকাশ পাওয়ার পরই আর কোনো ছেলে আমারে বিয়ে করতে রাজি হচ্ছে না। শুধু আমি কেন, আশেপাশের গ্রামের সব মেয়েরই একই অবস্থা। কি বলছিস? আমি ঠিকই করছি। এই নজিবুল্লাহর কিছু একটা না করলে এই গ্রামের মাইয়াদের দুর্দশার আর শেষ থাকবে না। চিরকুমারীতে এই অঞ্চল একদম ভইরা যাবে। তুই হতাশ হোস না, আমি তোর খালাতো ভাই না? আমি যখন আছি তাহলে এটার সঠিক একটা সুরাহা আমি করে যাব। থ্যাংক ইউ ভাইজান, আমি তোমার সঠিক পদক্ষেপের আশায় রইলাম। তুই কোনো টেনশন করবি না, আমি 24 ঘন্টার ভিতরে উচিত শিক্ষা দিয়েছিলাম। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। অভিযোগ যেমন স্যার? প্রথমত, আপনি সার্টিফিকেট ছাড়াই নারী বিশেষজ্ঞ পরিচয় দিচ্ছেন। বিশেষ করে স্যার, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি চেম্বার করিনি। মানে সার্টিফিকেট ছাড়া যে বিশেষজ্ঞ হওয়া যায় না, আর পারমিশন ছাড়া যে মানে চেম্বার দেওয়া যায় না, এটা আসলে আমি জানি না। আমি জানি শুনে এই ধরনের কোনো ভুল করি না, কিন্তু বিশ্বাস করে সত্যি করছি। আপনার কারণে অনেক মেয়ের জীবনে সমস্যা হয়েছে, এটা আপনি জানতেন। জানার পরও এটা আপনি আমলে নেননি। না, সেটা ঠিক আছে, আপনার কাছে নারীরা অভিযোগ করেছে, আবার অনেক নারী কিন্তু আমার কাছে এসে বলেছে, আমার কাছে এই ট্রিটমেন্ট নিয়ে দেখায় তারা অনেক সুখে আছে। মানে সব কিছুরই তো ভালো মন্দ আছে, পক্ষে বিপক্ষে আছে, ঠিক না? যতই যুক্তি দেখান না কেন, আপনি কিন্তু অপরাধ করেছেন নজিবুল্লাহ সাহেব। হ্যাঁ, মাইনে নিচ্ছি, আমার অপরাধ হয়ে গেছে, তা আমার একটু ক্ষমা করে দেওয়া যায় না? আমি কথা দিচ্ছি আমার দ্বারা আর ভবিষ্যতে কোনো কারো ক্ষতি হবে না। ক্ষমা করতে পারি, তবে আমার 3টি শর্ত রয়েছে। প্রথম শর্ত, আপনি নিজেকে নারী বিশেষজ্ঞ পরিচয় দিতে পারবেন না এবং চেম্বার বন্ধ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, করলাম। বলতেছেন অপরাধ করেছি, ঠিক আছে করলাম। দ্বিতীয় শর্তটা কি জানবার পারি? দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনার বোনের সাথে আদিলের বিয়ে দিতে হবে। আমি যতটুকু জানি ওরা দুজন দুজনকে ভালোবাসে, আর আপনার এই অপরাধগুলো ওরা দুজনই পুলিশকে ইনফর্ম করে সহায়তা করেছে। কসম কি স্যার? শয়তান, ওরে শয়তান, তোরা তো শয়তানের হাড্ডি। ওরা ওরা আপনার কাছে কমপ্লেন করেছে? আর আমার তৃতীয় শর্ত হচ্ছে, আপনার কারণে যেহেতু সকিনার বিয়ে হচ্ছে না, সুতরাং আপনাকে ওই সকিনাকে বিয়ে করতে হবে। আমি রাজি আছি স্যার। আর যদি কোনো শর্ত থাকে স্যার?
যা ইচ্ছা দিতে পারেন, অসুবিধা নেই স্যার। স্যার সত্যি করতে গেছে আমি স্যার সখিনারে প্রচন্ড ভালোবাসি স্যার। সখিনারে পাওয়ার জন্য আমি এসব করেছি, সত্য কথা। ঠিক আছে, তাহলে আপনি শর্তগুলো পূরণ করুন। ওকে, চলুন। তুমি আমার একটা কথা কত, এতদিন তুমি আমার ভাইয়ের লগে ছিল কিসের জন্য? তোমার ভাইয়ের লাগে আমি কিসের জন্য ছিলাম তুমি বুঝতে পারো নি? সত্যি না? বুঝো না কিসের জন্য? এটা তো আমার একটা কৌশল মাত্র তোমার কাছে পাওয়ার জন্য। তাই তো হচ্ছে কি তোমার ভাই কাছে ছিলাম, বুঝতেছো? হয়েছে এবার। উপরওয়ালা যার সাথে যার জুড়ি লিখে রাখবে, সেই জুড়ি কি অন্য কেউ খণ্ডাতে পারবে, কাটতে পারবে? পারবে না। আমার কপাল মন্দ যে একজন অপছন্দের মানুষের সাথে আমার সারা জীবন কাটাতে হবে। সত্যি কি সখিনা তুমি আমারে অপছন্দ করো? না, সেটা যদি হয় তাহলে তুমি আমারে কও, আমি তোমারে কথা দিচ্ছি, আমি জীবনের তোরে তোমার কাছ থেকে আমি নিজের সরায় নেব। আমি যদি সত্যি তোমারে অপছন্দ করতাম তাহলে কি আমার বিয়ের প্রস্তাব আরিফ ভাই তোমার কাছে দিতে পারতো? তার মানে হচ্ছে গিয়ে তুমি একটু একটু হলেও আমারে পছন্দ করো, তাই না? মানে মানে তোমার এই কথাটা শুনে মানে আমাদের কি ভালো লাগতেছে আমি তোমার বুঝাতে পারবো না। আমি একটা ঝগড়াটে মেয়ে, এটা জানার পরও তুমি আমারে বিয়ে করতে রাজি হলে কেন? না মানে হয়েছে কি, বিশেষজ্ঞ হয়ে কখন কি কথা কইছি সেটা ধরে লাভ কি? আর বর্তমানে আমি তো এখন আর মানে নারী বিশেষজ্ঞ নই, সুতরাং আমার আগের কোনো কথার ভিত্তিও নেই, বুঝতে পারছ? তুমি এসব কথা বলো না। সখিনা, কিছু মনে করো না, হাতটা একটু ধরতে পারি? মানে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।